আমরা আজকের পর্বে দেখব কিভাবে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এফটিপি অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। তো আমরা যদি সিপ্যানেলে লগ ইন করি সেক্ষেত্রে একটি এফটিপি অ্যাকাউন্টস নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা। এটি থাকবে ফাইলস ট্যাবে। এখানে যদি আমরা ক্রিয়েট করি ক্লিক করি, অবশ্যই আগে একটু আমাদের দেখে নিতে হবে আমাদের সিপ্যানেলে আসলে আপনি যে প্যাকেজ ক্রয় করেছেন সেই প্যাকেজের সাথে এফটিপি অ্যাকাউন্ট অ্যালাউ কিনা। আমরা যদি বামে কনফিগারেশনের দিকে এখানে যাই, স্টার আছে, তো এখানে এফটিপি অ্যাকাউন্ট, এফটিপি অ্যাকাউন্ট আমাদের আনলিমিটেড পারমিশন দেওয়া আছে, আনলিমিটেড ক্রিয়েট করতে পারবো। তো আমরা যাই এফটিপি অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে কিন্তু এফটিপি দুইটা আছে, দেখে নেবেন। আমি যেটাতে ক্লিক করেছি তাহলে সেটাই হয়। এখানে আপনার এফটিপি একটা ইউজার নেম দিবেন, মনে করেন দিলাম টিউটোরিয়ালস দিলাম, এবং এখানে আমি একটা পাসওয়ার্ড দিই, এফটিপি পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড জেনারেট করে দিই, এই পাসওয়ার্ডটি কপি করি, এটাই আমি মনে করেন আমার পাসওয়ার্ড, এখানে রেখে দিলাম। এটা দিলে ইউজ হয়ে যাবে, ইউজ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড চলে আসছে। এখন সাবডোমেনের পর্বটা আশা করি দেখেছিলেন, সেই সাবডোমেনের মতোই এখানেও এই ফোল্ডার ক্রিয়েট হইতেছে। এখানে এফটিপি আসলে কি কাজে লাগে? এফটিপি হলো যে আপনার সিপ্যানেলে লগ ইন না করেই আপনার এই এফটিপি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার এই সিপ্যানেলে যে কোনো ফাইল আপলোড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, মডিফাই করতে পারবেন এই এফটিপি অ্যাকাউন্টের মাধ্যমে। তো এফটিপি অ্যাকাউন্ট আপনার এমনিতে যদি চান এটাতে লগ ইন করার পরে এফটিপি অ্যাকাউন্টে একদম আর কি পুরো সিপ্যানেলের আর কি পাবলিক এইচটিএমএল এর পুরো অ্যাক্সেস দিয়ে দেওয়া যায়, আবার নির্দিষ্ট একটি ফোল্ডারও অ্যাক্সেস দিয়ে দেওয়া যায়। যে এই এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি কেউ লগ ইন করে সেক্ষেত্রে সে এই পাবলিক এইচটিএমএল এর ভিতরে টিউটোরিয়ালস নামে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারটারই শুধু অ্যাক্সেস পাবে, আর কোনো ফোল্ডার অ্যাক্সেস পাবে না। এই ফোল্ডারটার ভিতরে যে থাকবে, মানে এই ফোল্ডারটার ভিতরে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টে শুধু অ্যাক্সেস পাবে। আর যদি আপনি এখানে শুধু পাবলিক এইচটিএমএল রাখেন আর সব কেটে দেন, সেক্ষেত্রে এটা দিয়ে লগ ইন করলে, আমি একটু দেখাই, এটা দিয়ে লগ ইন করলে একদম সরাসরি পাবলিক এইচটিএমএল এ যা আছে সব পাবে। আমরা যদি ফাইল ম্যানেজারে যাই, তাহলে এখন যদি আমরা এখানে পাবলিক এইচটিএমএল রাখি, তাহলে এই পাবলিক এইচটিএমএল ভিতরে যা কিছু আছে এই ব্লক এই ফোল্ডারটারও অ্যাক্সেস পাবে, একদম টোটাল সব অ্যাক্সেস পাবে। আর আমি যদি এখানে আবার একটা অবজেক্ট দিয়ে ব্লক দিয়ে দেই, সেক্ষেত্রে এই যে ব্লক নামে ফোল্ডার আছে এজন্য ব্লক চলে আসছে, না থাকলে ক্রিয়েট হয়ে আর কি নতুন ফোল্ডার তৈরি হয়ে যেত, আর থাকলে তৈরি হয় না, ওইটার অ্যাক্সেস চলে আসে। এখন আমি যদি এবার ব্লক দিই, তাহলে এই এফটিপি দিয়ে লগ ইন করলে শুধুমাত্র এই ফোল্ডারটি, যে এই ভিতরে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোই পাবে, আর কোনো ফাইল পাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি সরাসরি প্রথমে পাবলিক এইচটিএমএল ফোল্ডারেরই অ্যাক্সেস দেই, এবং এই ফাইল আর কি এই থেকে কতটুকু অ্যাক্সেস পাবে এটা বলেছিলাম আপনার সাবডোমেন ক্রিয়েটের সময়, এজন্য আলোচনা করলাম না। এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে, ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবারে পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, সেক্ষেত্রে আবার পাসওয়ার্ড এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আবার নতুন পাসওয়ার্ড দিবেন, চেঞ্জ পাসওয়ার্ড দিবেন, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আপনি চান যে না এখানে আনলিমিটেড দিয়েছিলাম এখন কমিয়ে দেবো, সেক্ষেত্রে আপনি চেঞ্জ এখানে ক্লিক করে আপনি আপনার প্রয়োজন মতো মেগাওয়াট দিয়ে দিতে পারেন। আর এফটিপি ডিলিট করতে চাইলে এখানে ডিলিট করতে পারবেন। এবারে এই এফটিপি অ্যাকাউন্ট ব্যবহারের জন্য অনেক সফটওয়্যার আছে। এর ভিতরে জনপ্রিয় যে সফটওয়্যারটি হলো ফাইলজিলা। আমি ফাইলজিলা থেকে দেখাবো। ফাইলজিলা এভাবে গুগলে লিখে সার্চ দেবেন, ফাইলজিলা লিখে সার্চ দিই, সরি আমার স্পেলিং ভুল হয়েছে, সমস্যা নেই। আপনি ফাইলজিলাতে ঢুকবেন, আর গুগলে সার্চ দিলে ফাইলজিলা নামে এরকম আসবে, আপনি
ফাইলজিলা থেকে এখানে ডাউনলোড করে নেবেন। অল প্ল্যাটফর্ম উইন্ডোজ অনলি। আমরা একটু দেখি এখানে কোনটা আমাদের দরকার। ক্লায়েন্ট অল প্ল্যাটফর্ম, যে কোনো একটা ডাউনলোড করতে পারেন। আমি উইন্ডোজ, ও সরি এটা তো উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ সার্ভারের জন্য না, আমাদের উইন্ডোজ সার্ভার না, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। প্লিজ সিলেক্ট ইনক্লুড। ও এইটাই, আপনি এটা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইউজার নেম পাসওয়ার্ডটা লাগবে। এই যে পাসওয়ার্ড, এটা আমরা যদি ফাইলজিলা যে ওপেন করি, ফাইলজিলা ক্লায়েন্ট, আপনি ক্লায়েন্টই ডাউনলোড করে নেবেন, যেহেতু আমি ক্লায়েন্ট ব্যবহার করতেছি। ফাইলজিলা ক্লায়েন্ট ডাউনলোড করে নেবেন। আর এখানে আমরা যদি ফাইল থেকে সাইট ম্যানেজারে যাই, সেক্ষেত্রে এখানে আমরা নিউ সাইট, মনে করেন টিউটোরিয়ালস নামে আমরা একটা নাম দিলাম, এটা যে কোনো নাম দিতে পারেন এখানে। তো এখন এখানে দেখেন হোস্ট নেম, পোর্ট এবং এখানে নর্মাল সিলেক্ট করে রাখবেন। এখানে আপনার ইউজার নেম, এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন। এই যে পাসওয়ার্ডটি এখানে পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন। আর আমরা কি ইউজার নেম দিয়েছিলাম, ইউজার নেম হলো এই আগের এটা আর কি @ আগে যে নামটা, সেই নামটা আমাদের ইউজার নেম। এবং এখানে আপনার ডোমেনটা হবে। এখানে কথা আছে, অনেকগুলোতে আপনার শুধু ডোমেন দিলেই হয়, আবার অনেক সার্ভার আমি দেখেছি ftp ডট এরকম দেওয়া লাগে। তো আমরা এইভাবেই আগে দিয়ে দেখি যে আমাদের লগ ইন হয় কিনা। আমরা যদি এখন কানেক্ট দেওয়ার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে অথরাইজেশন ফেল্ড চলে আসছে। আমরা আবার একটু চেষ্টা করি। এখানে আরেকটা পদ্ধতি আছে এরকমের আর কি, যদি আপনার না আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে কনফিগারেশন ফাইল ডাউনলোড করতে পারবেন। এই যে কনফিগার এফটিপি ক্লায়েন্ট, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি কিন্তু এখানে এফটিপি ক্লায়েন্ট ডাউনলোড করবেন, এটা না, আপনি এফটিপি ক্লায়েন্ট ডাউনলোড আর কি ফাইলজিলা ক্লায়েন্ট ডাউনলোড করবেন। তো এখানে এই যে আপনার এফটিপি কনফিগারেশন ফাইল, এখানে এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনি ডাউনলোড করলে এই যে এখানেও আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, ওই ইউজার নেম আপনি পুরোটা দিতে হবে। এখানে আপনি কনফিগারেশনে ক্লিক করলে ম্যানুয়াল সেটিংসে বলা আছে কোনটাকে ব্যবহার করতে হবে। আর আপনি চাইলে সরাসরি এই কনফিগারেশন ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। কনফিগারেশন ফাইলে যে ক্লিক করলাম, সেক্ষেত্রে ডাউনলোড বক্স আসলো, আমি ডাউনলোড দিলাম। এবারে আমি ফাইলজিলা থেকে যাব ইনপুটে, কারণ আমি একটা এক্সএমএল ফাইল ডাউনলোড করেছি, ওটা ইনপুট করতে হবে। এখানে আমার এগুলো ছিল, এগুলো দরকার নেই। আমি এটাতে ক্লিক করলাম, ইনপুট, ওকে, ইনপুট হয়ে গেল। এবারে আমি যদি সাইট ম্যানেজারে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যে ইউজার নেম আর কি এগুলো বসে গেছে। এখন আমি যদি নর্মাল সিলেক্ট করি, এখানে আস্ক ফর পাসওয়ার্ড দিলেও হয়, সেক্ষেত্রে আপনি প্রতিবার কানেক্টে ক্লিক করার পরে পাসওয়ার্ড হবে। আর যদি আপনি নর্মাল দেন, সেক্ষেত্রে পাসওয়ার্ডের বক্সটা এখন শো করতেছে। আর যদি আস্ক নিতে থাকে, আস্ক ফর পাসওয়ার্ড, সেক্ষেত্রে কিন্তু এটা পাসওয়ার্ড আপনি এখানে ফিক্সড করে রাখতে পারবেন না, প্রতিবার লগ ইন আপনার পাসওয়ার্ড হবে। এটা একটা বিরক্তকর, আপনার ইচ্ছা, আপনি যেভাবে করতে পারেন আর কি। আপনার যদি এমন পাসওয়ার্ড ব্যবহার করেন যে পাসওয়ার্ডটা মুখস্থ রাখার মতো, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন, যেন পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হয়। আমরা কিন্তু ফাইলজিলা আর কি কনফিগারটা ডাউনলোড করেছি। আরও একাধিক বলছিলাম যে অনেকগুলো সফটওয়্যার আছে, তো চাইলে সেগুলো যদি ব্যবহার করেন, সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি নর্মালি দিয়ে পাসওয়ার্ড ঘরটা আনলাম এবং আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, যাতে আমার প্রতিবার কানেকশনের সময় পাসওয়ার্ডের দরকার না হয়। এবারে আমি কানেক্টে ক্লিক করলাম, দেখি এবারে আমরা কানেক্ট নিতে পারি কিনা। এখনও দেখতেছি এরর আসতেছে, মাঝে মাঝে সার্ভার প্রবলেমের কারণে হয়, আবার মাঝে মাঝে
বেশিরভাগ সার্ভার সমস্যার কারণেই হয়। যদি পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড ঠিক থাকে তারপর যদি লগ ইন হয় তাহলে আপনি এটা বুঝে নিতে পারেন। এখানে আমরা পাসওয়ার্ডটি ম্যানুয়ালি আর কি ইউজার নেমটি আমরা ম্যানুয়ালি দিয়ে দেখি যে আসলে হয় কিনা। হ্যাঁ, ইউজার নেম আর কি ইউজার নেম পুরো ইউজার নেমটা দেওয়ার পরে এখানে আমরা লগ ইন করতে পেরেছি। এবারে দেখেন আমার পাবলিক এইচটিএমএল ভিতরে কি কি আছে। পাবলিক এইচটিএমএল যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ব্লক, সিএসএস, ফন্টস, আইএমজি, জেএসএম আর কি এতগুলো ফাইল আছে। আমরা যদি এখানে মিলাই যে ব্লক, সিএসএস এই সকল ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। আর আমি যদি এখানে পারমিশনটা চেঞ্জ করে দিই, যেমন এখন মনে হয় চেঞ্জ করা যাবে না, তারপর আমি দেখি একটু। ও ভাই, চেঞ্জ করা যাবে। চেঞ্জ করা যায় না মনে হয়, এখানে একটু দেখি, এখানেও নাই, চেঞ্জ করা যায় না। আবার নতুন আর কি ক্রিয়েট করতে হবে। অনেক জায়গা থেকে চেঞ্জ করা যায়, কোন ফোল্ডারে অ্যাক্সেস পাবে সে পর্যন্ত। এখন আর আমি যদি এখানে আর কি এরকম দিতাম প্রথম অ্যাক্সেসটা যখন ফোল্ডারটা তৈরি হওয়ার সময়, এখানে যদি আর কি অবলেট দিয়ে একটা ব্লক দিতাম, সেক্ষেত্রে আপনি লগ ইন হওয়ার পরে এই ফোল্ডারগুলো দেখতে পাইতেন না। আমি লগ ইন করার পরে শুধু এখানে আপনার ফোল্ডার আর কি ব্লক ফোল্ডার ভিতরে যা থাকতো এগুলো পাইতেন, কিন্তু আপনার টোটাল পাবলিক এইচটিএমএল ভিতরে যা আছে তা দেখতে পেতেন না। এবারে আমি যদি কোনো ফাইল আপলোড করার চেষ্টা করি, এখানে দেখেন যে এখানে থেকে কিভাবে আমি ফাইল আপলোড করতে পারি। আমি যদি এখন আমি টেস্ট পেজ করছিলাম, পেজটিকে ডিলিট করে দিয়েছি। গতকালকের টিউটোরিয়ালে একটি টেস্ট পেজ করছিলাম index.html। যাই হোক, আমি একটা তৈরি করে নিই। আবার আমি কিছু লিখি। HTML5 safety account টেস্ট পেজ। ফাইলের নেমটি আমি চেঞ্জ করে দিই, যেক্ষেত্রে আমার কি যেহেতু আমার index.html নামে একটা পেজ আছে, সেক্ষেত্রে আমি শুধু ftp নামে একটা ফাইল করি। এখন এটা আপলোড করার জন্য আপনি কোন ফোল্ডার আপলোড করবেন সেই ফোল্ডারটি আগে ওপেন করবেন। আপনি যদি সরাসরি পাবলিক এইচটিএমএল আপলোড করতে চান সেক্ষেত্রে এখানে এখন আমি পাবলিক এইচটিএমএলই আসি। আর যদি ব্লগের ভিতরে করতে চাই সেক্ষেত্রে ব্লগ ফোল্ডারটি ডাবল ক্লিক করলে ওপেন হবে। আর যদি আমি পাবলিক এইচটিএমএল চাই, সে ব্যাগে যাওয়ার জন্য যে দুটো ডট এখানে ক্লিক করলে ব্যাক ফোল্ডারে চলে যাবে। এখন আমি যদি এটা এখানে দেই, টেনে ড্র আর কি, ড্র্যাগ এন্ড ড্রপ যেটাকে বলে, টেনে এখানে ছেড়ে দিলাম, আপলোড হইতেছে। এই ট্রান্সফারিং 100% কমপ্লিট, আমার ফাইলটি এখানে আপলোড হয়ে গেছে। এখন আমি যদি এখানে ফাইল ম্যানেজারে গিয়ে একটা রিলোড দেই, আমরা কিন্তু এখানে ফাইলটি দেখতে পাবো, এই যে ftp.html। এখন আপনি যদি চান এটা আপনি ভিজিট করে দেখবেন, ভিজিট করেও দেখতে পারেন। যেমন ftp.html ফাইল, এই যে আমাদের পেজ চলে আসছে। এভাবে আপনি ডিলিট, আপলোড সবকিছু করতে পারবেন। আবার আমি যদি চাই এটা ব্লগ পেজের ভিতরে নিয়ে ছেড়ে দেই টেনে ধরে, এখন আর এখানে ভিজিট করা যাবে না, কারণ আমাদের পেজটি এখানে নেই, এখন একটা ব্লক ফোল্ডারের ভিতরে আছে যে 404 চলে আসছে। তো এই জন্য আমরা এর আগে ব্লক দিয়ে দিই, কারণ আমাদের ব্লক নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে ফাইলটি এই যে আবার চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনার যখন আপনার অ্যাডভান্স ডোমেন ক্রিয়েট করবেন, অ্যাডভান্স ডোমেনের সময় নতুন একটি ফোল্ডার তৈরি হবে, সে আপনি এফটিপি তৈরি করার সময় শুধু পাবলিক এইচটিএমএল এর কোন ফোল্ডারটি সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিলেই হবে।
আশা করি বুঝতে পারছেন। আর অ্যাডভান্স ডোমেইন আর কি এখন টিউটোরিয়াল করা হয় নাই, ওটা আগে করে নিলে আশা করি ভালো বুঝতে পারতেন, কিন্তু যখন করে ফেলেছি সমস্যা নেই, আমি ওই টিউটোরিয়ালে মোটামুটি বোঝানোর চেষ্টা করব। আমাদের পরবর্তী টিউটোরিয়াল অ্যাডভান্স ডোমেইন এটাতে আবার নেই, এটাতে পারমিশন দেওয়া নেই, আমাদের অ্যাডভান্স ডোমেইন দেখতেছি 0। তারপর আমরা চেষ্টা করব যে একটা চেষ্টা করে দেখি আসলে পারমিশন হবে কিনা। না, আমাদের অ্যাড্রেস ডোমেইনে পারমিশন নেই এই অ্যাকাউন্টে, যার কারণে হচ্ছে না। আবার কাজ শেষ হলে আপনি এটা থেকে এক্সিট করতে পারবেন, আবার এখান থেকে কেটে দিতে পারবেন আপনার কাজ শেষ হলে। আর সরি, আরেকটা, যেহেতু এফটিপি দেখাচ্ছে, এফটিপি থেকেই আপনি কোনো ফাইলকে আপনি কেমন করে এডিট করবেন, আপনাকে একটি মনে করেন আমি যে এফটিপি ফাইলটি আপলোড করেছিলাম সেই ফাইলটি এখন আমি এফটিপি থেকে এডিট করব। যে অনেক সময় আছে যে ক্লায়েন্টের কাজ করা লাগে, ক্লায়েন্টের কাজ করার প্রয়োজন হয়, যে আপনার ক্লায়েন্ট শুধু আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট কাজে বা যে অধিকাংশ অনেক কাজেই প্রয়োজন হয় যে ক্লায়েন্ট আপনাকে শুধু এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবে, আর হয়তো পোর্ট নাম্বার দিতে পারে, বা আপনার কনফিগার ফাইল চাইলে কনফিগার ফাইলে ডাউনলোড করে আপনাকে দিয়ে দেবে। আর এরপরে আপনাকে ফাইলজিলা ডাউনলোড করে ফাইলজিলা থেকে এটা আপনি ওপেন করতে হবে, ওপেন করে আপনার নিজের কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট কোন ফোল্ডারে কাজ দরকার সেই ফোল্ডারের অ্যাক্সেস দিয়ে দেবে। তো এই জন্য সেই ফোল্ডার দিলে আপনি নির্দিষ্ট ফাইল কীভাবে এডিট করতে পারবেন। যেমন আমি যদি ফোল্ডারের ভিতরে যে ফাইলটা আমরা আপলোড করেছিলাম ftp.html ব্লগের ভিতরে ছিল ftp.html, তো এখন এটা যদি আপনি এডিট করে চান, আপনার তো এডিটর অবশ্যই ইনস্টল করা থাকতে হবে। তো আমি যদি রাইট ক্লিক করি ফাইলটির উপরে, ভিউ অ্যান্ড এডিট, এখানে ক্লিক করি, দেখতেছি ভিউ হয়ে গেছে। ডাউনলোড হয়ে যেতেছে, দেখতেছি। সরাসরি ডাউনলোড হয়ে যায়। আমরা অন্য একটা ফাইল চেষ্টা করে দেখি। কোন এক জায়গায় আমার আর কি এডিটর পাইতেছে না, এখন দেখি। সাধারণত এভাবে এডিট করলেই হয়। আমরা যদি আমাদের অন্য কোনো সাইটে যাই, এটা হয়তো বা এখানে আমি অন্য একটি সাইটে লগ ইন করে দেখি। আবার এক্সপায়ার, এই যে এখানে আমার যে ফাইলগুলো আছে ডক্স, এডিটরে চলে আসছে। তো ওখানে আর কি আপনার এই কিছু কিছু সময় আর কি সার্ভার জনিত সমস্যা থাকে, কিছু 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 কাজ আছে যেগুলো আসলে চাইলেই করা আর কি সমস্যা ফেস করতেই হয়। তো এভাবে চেষ্টা করলে আশা করি হবে। তারপর যদি আপনার এভাবে কোনো সমস্যা হয় তো আপনি পরবর্তীতে জানাবেন। এখন আমি যদি এটা
আসলে খুঁজতে যাই কোথায় সমস্যা হয়েছে, তাদের টিউটোরিয়াল অনেক বড় হয়ে যেতে পারে। আর আপনার যদি বা সমস্যা আপনি কমেন্টে জানাবেন, এর ভিতরে আমি সমাধান বের করে রাখবো। আর ঠিক আছে, তাহলে ভালো থাকেন। এফটিপি টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।